নমস্কার বন্ধু, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি কথা বলবো মায়াপুর নিয়ে। হ্যাঁ বন্ধু, মায়াপুর কিন্তু খুব সুন্দর একটি টুরিস্ট স্পট এবং বিশেষ করে যারা ভক্ত, যারা আধ্যাত্মিক চেতনায় একটু বিশ্বাস রাখেন, তারা কিন্তু মায়াপুর ঘুরতে খুবই পছন্দ করেন এবং সেখানে গেলে কিন্তু ভগবানের সাথে সান্নিধ্য করা যায়। ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে লার্জেস্ট টেম্পল হলো এই মায়াপুর। এই মায়াপুরে 350 ফুট উঁচুতে নির্মিত হয়েছে একটি ভব্য মন্দির। এই মন্দির দর্শন করার জন্য বহু পর্যটক এখানে এসে থাকেন দেশ ও বিদেশ থেকে। মায়াপুর ট্যুর সম্বন্ধে একদম A to Z ইনফরমেশন পাবেন এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য একদম অনুরোধ জানাচ্ছি। ইসকনের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তো এই ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন। এখানে তার পুষ্প সমাধি মন্দির রয়েছেন এবং ওনার ইচ্ছে ছিল যে বিশাল ভব্য একটি মন্দির এখানে নির্মিত হোক এবং বহু পর্যটক যাতে একসাথে অন্ততপক্ষে 50,000 ভক্ত একসঙ্গে এখানে বসবাস করতে পারে, এমনই পরিকল্পনা তার ছিলেন। তাই সেটি কিন্তু বাস্তবায়ন সত্যিই হতে যাচ্ছে। মায়াপুরে রয়েছে খুব সুন্দর গঙ্গার পাড়। এখানেও অনেকটা সময় ভক্তরা ব্যতীত করেন এবং এখানে বসে অনেক পুজো অর্চনা করা হয়। এবং নিমাইয়ের জন্মস্থান, বিশাল বড় নিম গাছটি এখানে রয়েছেন। ভক্তি বিনোদ ঠাকুরের মন্দির রয়েছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মন্দির রয়েছে এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন প্রভুপাদের গুরুদেব। বিশাল পরিমাণে ভক্তরা কিন্তু একসঙ্গে এখানে প্রসাদ গ্রহণ করতে পারে তেমনই ব্যবস্থা রয়েছে। আর প্রসাদের শুধু একটি জায়গা নয়, এখানে গদা ভবনেও প্রসাদ দেওয়া হয়, সুলভ প্রসাদালয় আছে, সুলভেও প্রসাদ পাওয়া যায়। তো প্রসাদের প্রণামী এখানে 30 টাকা, 70 টাকা এবং বাফে সিস্টেমও এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে গদা ভবনে। তো বিভিন্ন সেকশনে আলাদা আলাদাভাবে কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। ডিনারও এক জায়গায় আমরা করতে পারি বা ব্রেকফাস্ট করা যায়। এবং হ্যাঁ, এখানে আরেকটি বিষয় হলো ভোরে যারা মঙ্গল আরতি, এখানের মঙ্গল আরতি কিন্তু খুব সুন্দর। প্রথম দিনটি আমাদের এখানে মঙ্গল আরতি দিয়েই শুরু হয়। ভোর 4টের সময় যে মঙ্গল আরতিটা করা হয়, সেই মঙ্গল আরতি দর্শন করার পরেই কিন্তু সম্পূর্ণ ট্যুরটা শুরু হয়। তো মঙ্গল আরতিতে যারা যারা যোগদান করবেন তারা কিন্তু একটি করে কুপন পাবে সকালবেলা। আর সেটি হলো রাধা মাধবের মন্দিরের ঠিক বাইরের গেটেই আসলে পরে একটি করে কুপন পাওয়া যায় ফ্রিতে প্রসাদ নেওয়ার জন্য। সেই ফ্রি কুপনটি গ্রহণ করার পরে কিন্তু 12টার সময় প্রসাদ দেওয়া হয়। এখানে অন্নদানের একটি প্রভুপাদের বড় হল রয়েছে সেখানে। এখান থেকে প্রসাদ নেওয়ার পরে আমরা ঘুরতে পারি নিমাইয়ের জন্মস্থান, গঙ্গার পাড়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মন্দির, গোশালা, আরও অন্যান্য স্পট। তো এরপরে মঙ্গল আরতি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে হয় দর্শন আরতি। দর্শন আরতিটাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা দর্শন করতে পারি। আসলে এখানে মেইন আকর্ষণ কিন্তু এই আরতিগুলো, সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, দর্শন আরতি এবং যে কোনো ফেস্টিভ্যালে। এখানে অনেক ফেস্টিভ্যাল হয়, রাধা অষ্টমী, নৃসিংহদেবের আবির্ভাব, তারপরে বৈষ্ণবদের বিভিন্ন রকমের আবির্ভাব তিথি রয়েছে। সেই আবির্ভাব তিথিগুলোতে কিন্তু গেলে আমরা ব্যাপক জমজমাট পাই। সেক্ষেত্রে এখানে কিন্তু একটু রুম পাওয়া মুশকিল হয়ে যায়। আমরা কি করছি, বিদেশ থেকে হাজারো ভক্তরা এসে, হাজারো পর্যটকরা এসে এখানে ভক্তি করছে, ভগবানের আরাধনা করছে, ভগবানের সেবা পূজা করছে, অথচ আমরা ভারতবাসী হয়ে, আমরা এই দেশীয় হয়ে কিন্তু কিছুই পারছি না। এখানে ছোট ছোট বাচ্চা দেখা যাবে যে ভক্তি জীবনে খুব উত্তীর্ণ হয়েছেন, খুব সুন্দরভাবে ভক্তি জীবন যাপন করছেন এবং বহু মাতাজিরা রয়েছেন এখানে। কিন্তু এই ভক্তরা এখানে কিন্তু ডাকার সিস্টেম হলো আপনাকে প্রভু করে ডাকবেন এবং আপনি মাতাজিদেরকে, স্ত্রীদেরকে মাতাজি বলে ডাকবেন। এটা কিন্তু স্বাভাবিক। এবারের প্রশ্ন হলো যে আমরা এখানে যাব কিভাবে। বন্ধু, কলকাতাবাসী যদি হও এবং পশ্চিমবাংলার মধ্যে যদি তুমি থেকে থাকো, তাহলে কিন্তু একদিনের মধ্যে, পশ্চিমবাংলা বলতে কলকাতার আশেপাশে, একদিনের মধ্যে 100 কিলোমিটার, মায়াপুরের 100 কিলোমিটারের মধ্যে কিন্তু যদি যারা থাকবেন বা তার থেকে একটুখানি 1-150 কিলোমিটার দূরে যদি থাকেন, তাহলে কিন্তু আমরা দিনে গিয়ে দিনেও ঘুরে আসতে পারি। এবং যাওয়ার জন্য সবচাইতে বেটার রাস্তা হলো হাওড়া এবং শিয়ালদা। হাওড়া থেকে নবদ্বীপের ট্রেন অথবা শিয়ালদাহ থেকে কৃষ্ণনগরের ট্রেন। কৃষ্ণনগরে পৌঁছে সেখান থেকে ছোট্ট একটি টোটো করে আমরা পৌঁছে যেতে পারি গঙ্গার পাড় এবং গঙ্গার পাড়ে গিয়ে সেখানে বোট রাইড করে ওপারে যেতে হবে আমাদেরকে। ওপারে পৌঁছে
আবার ভ্যানেও আমরা যেতে পারি, বা দুধারে প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে এবং ভক্তদের বিভিন্ন রকম মন্দির দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি মায়াপুর ইসকন টেম্পল মন্দিরে। আর বিশেষ করে যদি কেউ বাংলাদেশ থেকে আসে বা অন্যান্য রাজ্য থেকে যদি আসে, তবেও কিন্তু পথ এইটিই কিন্তু সবচেয়ে সুলভ পথ, সেটা হলো শিয়ালদহ থেকে আমরা যাত্রা শুরু করব মায়াপুরের উদ্দেশ্যে। তো শিয়ালদহ থেকে ট্রেনে নেবে মাত্র 25 টাকা ভাড়া, তারপরে টোটোতে নেবে 10 টাকা, তারপরে আবার খেয়াপাড়াতে 5 টাকা এবং উপরে উঠে ফের 5 টাকা। তো এরকমভাবে কিন্তু আমরা 50 থেকে 60 টাকা খরচা করলে মায়াপুরে পৌঁছে যেতে পারি কলকাতা থেকে খুবই সহজে। মায়াপুরে গিয়ে আমরা থাকবো কোথায়? হ্যাঁ বন্ধুরা, থাকার জন্য কিন্তু মায়াপুরের খেয়াটা যখন পার হয়ে আমরা উপরে উঠবো, তারপরেই রয়েছে হোটেল। বিভিন্ন রকমের প্রাইসের হোটেল এখানে পাওয়া যায়, 500 টাকা, 400 টাকা, 300 টাকা থেকে শুরু করে এমনকি মায়াপুরের মধ্যেও কিন্তু 100 টাকায়ও রুম ভাড়া পাওয়া যায়। অবশ্যই আমি সেই ডিটেলসটা বলবো পরে, তবে আগে একটু এদিকের বাইরে মায়াপুর ইসকন মন্দিরের বাইরে যদি আমরা রুম নেই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 500 টাকা, 1000 টাকা থেকে শুরু করে একদম নদীর ঘাট থেকে শুরু করে মন্দিরের গেট অবধি যত দুপাশে দেখবে হোটেল বা ভক্তনিবাস, বিভিন্ন হোটেল, বিভিন্ন মন্দিরেও কিন্তু রয়েছে। ছোট ছোট যত মন্দির আছে দুধারে, সেই মন্দিরগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে রুম রয়েছে। সেই রুমগুলো আমরা নিয়ে নিতে পারি। এগুলো হলো গৌড়িয়া মঠ বলা হয়। গৌড়িয়া মঠে অনেক রুম রয়েছে, তাছাড়াও লজ, হোটেল তো রয়েছেই। তো রুম পেতে কোনো রকম অসুবিধা হবে না। তবে সিজন ওয়াইজ গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, এই ফেস্টিভ্যালে গেলে কিন্তু একটু রুমের ক্রাইসিস হয় এখানটা, সেটা আমাদের একটু অবশ্যই মাথায় রাখতে হবে। অনলাইনে বা আগের থেকে ফোন করে যদি আমরা যাই, সেহেতু কিন্তু রুমটা খুব সহজেই পাওয়া যায়। ফেস্টিভ্যালের রুম পাওয়া সত্যি হাজার হাজার মানুষ আছেন এখানে, তো রুম পাওয়াটা সত্যি একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই আগের থেকে ফোন করে গেলে সবচেয়ে বেটার হয়। এবারের কথা হলো, আমি এই ভিডিওটির পরে আর একটি ভিডিও ছাড়বো, সেই ভিডিওতে কিন্তু হোটেল নিয়ে সম্পূর্ণ তথ্য থাকবে, যাতে হোটেলের নাম্বার এবং কিভাবে আমরা সেগুলো বুক করতে পারি। তো এই হয়ে গেল এখানের হোটেল। হ্যাঁ, মায়াপুরের মধ্যে যদি রুম নিতে চাও তাহলে কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে, যেরকম যে স্বামী স্ত্রী যদি যাবে মায়াপুরে, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সার্টিফিকেট দেখাতে হবে। তোমরা যে বিবাহিত তার প্রমাণ কিন্তু অবশ্যই দিতে হবে। হ্যাঁ, মায়াপুরের মন্দিরে কিন্তু এই রেস্ট্রিকশনটি রয়েছে, কিন্তু বাইরে তেমন একটা নেই। ভোটার আইডেন্টি কার্ড থাকতে হবে স্বামী স্ত্রীর, আর ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো রকম রুম কিন্তু পাওয়া যায় না। সেটা ভারতবর্ষের যেখানেই যাও না কেন, ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবারের প্রশ্ন হলো, এখানে গিয়ে আমরা খাবো কি, কোথায় খাবো, খাওয়া দাওয়ার কিরকম কি খরচা হতে পারে? তো বন্ধু, খাওয়ার জন্য তো কোনো রকম টেনশন করার ব্যাপারই নেই। এখানে মায়াপুরের গেটের বাইরে, মানে ইসকন মন্দিরের গেটের বাইরে রয়েছে অসংখ্য খাবার হোটেল। তো খাওয়ার হোটেল 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 120 টাকা, হ্যাঁ সব কিছু। হ্যাঁ, এখানে কিন্তু ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায় বাইরেতে, কিন্তু মায়াপুরের মন্দিরের মধ্যে কিন্তু একদম নিরামিষ এবং পিওর ভেজিটেবল। কেন কি, ইসকনের 4টে নিয়ম আছে, সেই 4টে নিয়ম পালন যারা করেন তারা ঠিক ভালোভাবে জানেন, এবং যারা ভক্ত আছেন, আমি তো অভক্ত, যারা ভক্ত আছে তারা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটি জানেন। তো বন্ধুরা, মায়াপুরের বাইরে কিন্তু খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা নেই। 50-100 টাকা খরচা করলে কিন্তু খুব খাওয়া যায় খুব ভালোভাবে। তবে সারাদিনের খাওয়ার খরচা যদি বলি, মায়াপুরের ভিতরে যদি খাওয়া হয় তাহলে সুলভে যে প্রসাদের ব্যবস্থা আছে দুবেলা, একটা হলো 11টা থেকে 4টে অবধি সেখানে প্রসাদ দেওয়া হয়, মাত্র 30 টাকা নেবে সেখানে কুপনের মূল্য। আচ্ছা, গদভবনে খেতে গেলে সেখানে কিন্তু 70 টাকা লাগবে। তো এবারে সেখানেও সকালে বিকালে দুবেলা পাওয়া যাবে, এবং রাত্রে গীতা ভবনে প্রসাদের ব্যবস্থা থাকে। তো বন্ধুরা, এই হলো খাওয়া দাওয়ার বিষয়। তবে পার ডে কিন্তু 300 টাকা খাওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি, একদম 300 টাকায় সাফিসিয়েন্ট। এর থেকে বেশি আর খাওয়া দাওয়ায় কোনো রকম খরচা হবে না মায়াপুরে ভ্রমণে গেলে। এবারের কথা হলো, এই ট্যুরটির জন্য কত টাকা বাজেট করতে পারি। বাজেট যদি হয় তাহলে বিভিন্ন ডেটের জন্য বিভিন্ন রকম বাজেট আছে। মানে এবার তুমি কদিন থাকবে, থাকার উপরে কিন্তু বাজেটটি থাকবে। দিনের মধ্যে যদি ঘুরে আসতে চাও, হ্যাঁ আরেকটি ইনফরমেশন দিতে চাই, সেটি হলো ধর্মতলা থেকে কিন্তু আমরা বাসে করে যেতে পারি। ভোর 6:35 কিন্তু ধর্মতলা থেকে মায়াপুরের উদ্দেশ্যে বাস ছাড়ে, এবং মায়াপুর থেকে বিকেল 4:30-র সময় কিন্তু বাস ছেড়ে আছে ধর্মতলার উদ্দেশ্যে। তো আমরা বাসে করেও কিন্তু খুব সুন্দরভাবে ট্রাভেল করতে পারি। এবারের কথা হলো, তাহলে বাজেট কত? হ্যাঁ, এখানে ভ্রমণ করার জন্য বাজেট 1000 টাকাও তুমি কমপ্লিট করতে পারবে যদি দিনের মধ্যে ঘুরে আসো।
2000 টাকায়ও কমপ্লিট করতে পারবে। তবে 2000 টাকা যথেষ্ট দুদিনের জন্য এখানে ভিজিট করার জন্য। দুজনে আরামসে 2000 টাকায় দুদিনে এখানে ভিজিট করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। হ্যাঁ, এখানে গোশালাটার কথা তো বলিনি, গোশালাটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ভিজিট করতে পারবে। তো আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। সেই অবধি সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।